তোমার শরীর ভালো আছে তো? তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু তোরা এই মন্দিরে কি করছিস? সে অনেক বড় গল্প ঠামিম, তোমায় পরে বলবো। আমারও তো তেমন তাড়া নেই, এই তো তো ছেলের বাড়িতে এসেছিলাম, তো ভাবলাম যে গায়ের বাড়িতে ফিরে যাবার আগে মায়ের একবার দর্শন করে আশীর্বাদ নিন। আর দেখ মা কার সঙ্গে দেখা করিয়ে দিল, তোর সঙ্গে। কি রে, এ আমি কি দেখছি? তোর সিঁথিতে সিঁদুর, তোরা দুজনে একসঙ্গে, তোরা কি করে ফেলেছিস? আসলে ঠাম্মা আমাদের বিয়েটা আগে এক্ষুনি এদের ঘর ধরে বাড়ি থেকে বের করে দাও। তুমি এটা কি করছো ইন্দ্রাণী? হয় ওরা যাবে, না হলে আমি যাবো রাজ। চলো কুসুম। হ্যাঁ, মা হিসেবে রাগ করাটাই স্বাভাবিক, তবে সন্তান তো বেশি দিন রাগ থাকবে না। তোমার কথাটাই যেন সত্যি হয় ঠাম্মা। আমরাও এখন মায়ের রাগ কমার অপেক্ষাতেই দিন গুনছি ঠাম্মা। সব ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করো না। আমি তো আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে তোদের ভালোবাসা একদিন পূর্ণতা পাবে। তোর ছোট সাহেবের চোখ দেখেই বুঝতে পেরেছিলাম তোকে কতখানি মনে মনে ভালোবাসি। কিন্তু ভালোবেসে আর ভালো রাখতে পারছি কই? আমার জন্য কুসুমকে এখন রাস্তায় থাকতে হচ্ছে। আমি চেয়েও কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। আমি ওকে সামান্য আশ্রয়টুকু দিতে পারছি না। ও মা, গায়ে নিজের বাড়ি থাকতে অন্য কোথাও আশ্রয় নেবে কেন? অর্থাৎ এটা মন্দিরেই বা আশ্রয় নিয়েছো কেন? না ঠাম্মা, গ্রামে আমরা যেতে পারবো না। বাবা এখনো আমাদের সম্পর্কটাকে মানে। আমাদের এখন ওনার কোনো কিছুর উপরই অধিকার নেই ঠাম্মা। বুঝতে পেরেছি। তা ঠাম্মা তো মেনে নিয়েছে এই বিয়েটা, ঠাম্মা সবকিছুর উপরে তাহলে তোমাদের অধিকার আছে। এখন চলো আমার সঙ্গে আমার বাড়িতে থাকবে। চল। না ঠাম্মা, আমি কারোর উপহার নিতে চাই না, নিজের যোগ্যতায় নতুন করে সংসার শুরু করতে চাই। বেশ বেশ, তাই করো। বাড়িতে তো আমি একাই থাকি। কি বুঝছেন ডক্টর, হঠাৎ করে এমন কেন হলো? সিদ্ধার্থ, তোমার মনে হয় না আমাদের এবার আয়ুষকে খবর দেওয়া উচিত? না মানে ওর তো জানা উচিত যে ওর মা মরণাপন্ন। মীনাক্ষী, কাকাই, বাবা, হয় কাকিমণিকে চুপ করতে বলো, তাহলে প্লিজ এখান থেকে চলে যেতে বলো। তাহলে এমন বাজে কথা মুখ থেকে বেরোবে যে সারা জীবন ওটা মনে করে কাঁদবে। ওই, তোর তো সাহস কম নয়, তুই আমাকে হুমকি দিচ্ছিস নাকি রে? ইউ গিভ মি থ্রেট। ঈশান, ঈশান একটু শান্ত হও না প্লিজ, এরকম করো না। ঈশান, কি হচ্ছে কি? দেখছো তো ইন্দ্রাণীর এই অবস্থা, কেন বড়দের সঙ্গে খারাপ ব্যবহার করছো? দাদা, আমি তোমাকে একটা কথা বলি, বড়দেরও কিন্তু উচিত নিজেদের সম্মান বজায় রাখা, অথবা ছোটরা কিন্তু এই সাহসটা দেখাবেই। তুমি শুনলে দাদা, বৌদিকে নিয়ে মীনাক্ষী কিরকম উল্টো পাল্টা উক্তি করছে। এই, তুমি দাদাকে নালিশ করছো কেন গো? তোমার যা বলার আমাকে সরাসরি বলো। আর দাদা, আমাকে একটা কথা পরিষ্কার বলো তো, আমি কি দিদির কোনো ক্ষতি করতে চেয়েছি? মানে আমি যেটা বলছি সেটা তো ভালোর জন্যই বলছি, দিয়ে তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেটাই তো চেষ্টা করছি। দেখো মীনাক্ষী, তোমাকে সরাসরি বলার কিচ্ছু নেই। দেখছো তো আমরা এত টেনশনে আছি, সেটা কমাতে না পারো বাড়িয়ে দিও। দাদা, আজে বাজে কথা বলা ছাড়া মীনাক্ষীর আর অন্য কোনো কাজ নেই। ওর মাথায় সবসময় উল্টো পাল্টা বুদ্ধি করছে, আর মুখে সবসময় অলক্ষণে কথা। মীনাক্ষী, এই যে বৌদি তোমাকে এত বকাবকি করে, এত শাস্তি দেয়, তোমার কোনো শিক্ষা হয় না, তাই না? আচ্ছা বেশ, আজ আমি তোমাকে শাস্তি দেবো। চলো এখান থেকে, চলো। চল, তুমি বৌদি ধারে কাছে আসবে না। চলো। এই, তুমি চুপ করো। আমার হাত ছাড়া আমি এখান থেকে কোথাও যাবো না, একদম জোর জবরদস্তি করবে না। আমি যাবো না। আমি যাবো না বলছি। কি আশ্চর্য! সরি ডক্টর, খুব খারাপ লাগছে আপনার সামনে এরকম একটা সিন ক্রিয়েট হয়ে গেল। দেখুন, আমার সামনে হয়েছে, দ্যাটস ফাইন, কিন্তু মিসেস গাঙ্গুলির সামনে যেন এটা না হয়। ওনার এই হাইপার টেনশন আর উইকনেসের কারণে ওনার ব্লাড প্রেশারটা বেড়ে গেছে, আর ওনার শরীরটাও কিন্তু খুব দুর্বল, তাই জন্যই মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেছে। আপনাদের সবাইকে বলছি ওনার একটু যত্ন নিন, নাহলে কিন্তু ব্যাপারটা ক্রিটিক্যাল হয়ে যাবে। ক্রিটিক্যাল মানে উনি যদি এইভাবে টেনশন করতে থাকেন তাহলে যে কোনো সময় বড় কোনো স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়ে যাবে।
তাই জন্য বলছি দয়া করে আপনারা চেষ্টা করুন যেন ওনার কোনো মেন্টাল স্ট্রেস না নিতে হয়, আর ওনার সুস্থতার জন্য খুব জরুরি। হ্যাঁ ডক্টর, আমরা চেষ্টা করব, কিন্তু বাড়ির সিচুয়েশনটাই এমন যে কিভাবে সবটা সামলাবো জানি না। দেখুন সামলাতে তো হবেই, নাহলে বড় কোনো অঘটন ঘটে গেলে আপনাদের বা আমার কিছু করার থাকবে না। দাঁড়াও, এইভাবে ঢোকা যাবে না তো। কেন ঠাম্মা, কি হয়েছে? কি হয়েছে? তোমরা এখন স্বামী স্ত্রী, নতুন বিয়ে হয়েছে তো, নতুন বিয়ে হয়ে এ বাড়িতে বরণ না করে তো ঘরে তুলতে পারবো না। দাঁড়া, আমি সব জিনিসপত্র নিয়ে আসছি। জানো কুসুম, আমি ভেবেছিলাম কারোর থেকে কোনো সাহায্য নেব না, নিজের দমে যা করার করব, নিজের যোগ্যতায় আমি তোমার খেয়াল রাখবো, কিন্তু সেই কারোর না কারোর থেকে আশ্রয় চাইতেই হলো। ছোট সাহেব, এই আশ্রয় তো আমরা চাইনি, না চাইতেই পেয়েছি। ঈশ্বর আমাদের পায়ের তলার মাটি শক্ত করার সুযোগ দিচ্ছে। আর দেখবেন, একবার পায়ের তলার মাটি শক্ত হতে শুরু করলেই আপনি নিজের রাজপ্রাসাদ খুব তাড়াতাড়ি গড়ে নিতে পারবেন। আমার বিশ্বাস আছে আপনার উপর। ওই এই যে এসে গেছি, দেখি দেখি এবার